সুন্দরী হয়েছে বাবা, এদিকে। কি তুমি কি ঘুম পাচ্ছে? তোমার কি ঘুম পাচ্ছে? তাহলে মাংকি টুপিগুলো বের করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেহেতু আমরা আসানসোলে দিদির বাড়িতে এসেছি, তো সবাই মিলে ছোট্টখাট্টো একটা আউটিংয়ের প্ল্যান হয়েছে। আমরা যাচ্ছি মাইথন ড্যাম, এবং যাওয়ার আগে অনেকেই জানো মা কল্যাণেশ্বরী মন্দির আছে, তো সেখানেই আমরা পুজো দেব, তারপরে আমরা যাব মাইথন ড্যাম। আসানসোল দুর্গাপুর থেকে যারা আমার ব্লগ দেখছো তারা তো এই ব্যাপারে সবাই জানো, বাট যারা জানো না তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে রাখি এই মন্দিরের কথা। 1200 বছরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা বল্লাল সেন, বাট সে বিষয়ে অনেক মতভেদ আছে। অনেকে আবার বলেন আজ থেকে 500 বছর আগে পঞ্চকোট রাজার দ্বারা এটি পুনর্নির্মিত হয়, কিন্তু ঠিক কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে অনেকের অনেক মত। আবার এও শোনা যায়, যেটা লোকমুখে প্রচলিত, যে কাশীপুরের রাজা নাকি বিয়েতে যৌতুক হিসাবে মা কল্যাণেশ্বরীকে পান। নববধূর সাথে মা কল্যাণেশ্বরীর মূর্তি নাকি আনা হয় পালকি করে, এবং তার প্রতিষ্ঠা করা হয় শবনপুর এলাকায়। যেহেতু ওই শবনপুর এলাকাটি খুব জনবহুল ছিল এবং প্রচুর কোলাহল হতো, মা রাজাকে স্বপ্নাদেশ দেন সেখান থেকে কোনো নির্জন স্থানে তার মন্দির প্রতিষ্ঠা করতে, এবং সেই মতো রাজা এক জঙ্গল ঘেরা জায়গায়, যেটি বর্তমানে কল্যাণেশ্বরী মন্দির নামে পরিচিত, সেই এরিয়াতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। মা কল্যাণেশ্বরী দেবীর বেশ কিছু অলৌকিক গল্প লোকমুখে প্রচলিত। আমি দিদুনের কাছ থেকেও একটি গল্প শুনেছি, তোমাদের সাথে শেয়ার করব। এখানে বলা হয় যে পুরোহিত মায়ের নিত্য পুজো করতেন, তিনি অত্যন্ত গরিব ছিলেন। একদিন পুজোর জোগাড় করতে যখন তিনি বেরোবেন, সেই সময় নিজের একমাত্র কন্যা সন্তানকে মায়ের কাছে রেখে যান। মাকে বলে যান যে আমার বাড়িতে আর এই বাচ্চাটিকে দেখার কেউ নেই, মা তুই দেখিস। সেই কথা বলে পুরোহিত চলে যায় পুজোর জোগাড় করতে, মায়ের ভোগের আয়োজন করতে। কিন্তু ভোগের আয়োজন করতে অনেক দেরি হয়ে যায়। মা ক্রুদ্ধ হয়ে পুরোহিতের কন্যা সন্তানকেই ভোগরূপে গ্রহণ করে নেন। পরে যখন পুরোহিত ফিরে এসে ক্রন্দন করতে থাকে, তখন মা আর থাকতে না পেরে তার কন্যা সন্তানকে আবার ফিরিয়ে দেন, এবং তিনি যেহেতু কল্যাণেশ্বরী সকলের কল্যাণ করেন, সেহেতু তিনি বলেন যে আজ থেকে এই মন্দিরে এসে যে তাদের সন্তান লাভের জন্য আমার কাছে প্রার্থনা করবে, আমি তাদের প্রার্থনা অবশ্যই রাখব। তাই আজও অনেকেই যারা সন্তান লাভের জন্য মায়ের এখানে মানত করেন, অনেকেরই মানত পূরণ হয়। এছাড়াও আরেকটি শাঁখারির গল্প শোনা যায়, যেখানে মা ছোট্ট বাচ্চা রূপে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে চান, এবং যখন শাঁখারির দাম চায় তখন বলেন এই রাজ্যের রাজা সেই দাম দেবেন। পরের দিন যখন শাঁখারি যায়, রাজা বুঝতে পারেন যে সেটা মায়ের, এবং শাঁখারিকে সেই শাখার দাম দিয়ে দেন, এবং যে জায়গায় শাঁখারির সাথে মায়ের দেখা হয়, সেই জায়গাতে যখন যান শাঁখারি আর রাজামশাই, তখন দেখেন মায়ের পদচিহ্ন এক পাথরের ওপর রয়েছে। এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ, এটা নবনির্মিত, এবং বলা হয় এর পাশে একটি ঝর্ণা বা ছোট্ট নদী টাইপের বয়ে গেছে, যেটা আমি তোমাদের ভিডিওর নেক্সট অংশে দেখাচ্ছি। তার পাশে একটা ছোট্ট মন্দির আছে, যেখানটাতে আগে মায়ের পুজো হতো, কিন্তু এখন এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ, এইখানে মায়ের পুজো হয়। পুরনো মন্দিরটা ওইভাবেই সুন্দর করেই রাখা আছে, বাট মায়ের পুজো এখন ভেতরে হয়। আর এই যে জলাধারটা বলছিলাম, এইখানে যদিও এখন অনেকটাই নোংরা অবস্থায় রয়েছে। আমি যখন ছোটোবেলায় এসেছি, এই জায়গাটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। জানি না কেন এইরকম অবস্থা, বাট
একটাই অনুরোধ করব কর্তৃপক্ষ যাতে এই জায়গাটা আরেকটু রক্ষণাবেক্ষণ করতে পারে। এখানে জলের স্রোতটাও অনেকটা কমে গেছে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা একটু ছবি তুলছিলাম। এই পাথরে তোমরা এসে বসতে পারো, তবে একটু স্লিপ করে যাওয়ার চান্সেস আছে, একটু সাবধানতা নিশ্চয়ই নিতে হবে। পুজো দেবো বলে আমরা সকালবেলায় বাড়ি থেকে শুধু চা খেয়েই বেরিয়েছিলাম। তো সবারই খিদে পেয়ে গেছে। তো সামনে এরকম অনেক দোকান আছে যেখান থেকে তোমরা চাইলে ব্রেকফাস্ট করতে পারো। ব্রেকফাস্ট মানে এইসব দোকানে তুমি কচুরি, লুচি এইসবই পাবে। ধোসা, ইডলিও পাওয়া যাচ্ছে। তো আমরা সবাই ভাবলাম কচুরিই খাই, তো সবাই কচুরি খেয়েছিলাম। মা সিঙ্গারা খেয়েছিল, আমরা কচুরি আর জিলেপি খেয়েছিলাম। তো বেশ ভালোই ছিল, গরম গরম দিচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এটা বেশ ভালোই লাগছিল। কল্যাণেশ্বরী মন্দির থেকে তোমরা যখন মাইথন ড্যামের দিকে আসবে, এখানে আরেকটি পাহাড়ের চূড়াতে আরেকটি খুব সুন্দর মন্দির আছে, শিব মন্দির। বাট ওঠানামা মিলিয়ে এখানে 450টা মোট সিঁড়ি আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এখানে যাও একটু সময় নিয়ে তোমরা এসো। আমাদের কাছে খুব বেশি সময় নেই বলে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মাইথন ড্যামের দিকেই এগিয়ে যাচ্ছি। যারা তোমরা দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, ঝাড়খণ্ডে রয়েছো, তারা তো অবশ্যই গাড়ি বুক করে আসতে পারো। বাট যারা কলকাতা থেকে আসবে, তারা গাড়ি বুক করে আসতে অবশ্যই পারো। এছাড়া ট্রেনে করে তোমরা বরাকর স্টেশনে নামতে পারো এবং সেখান থেকে টোটো করে মাইথন ড্যাম আসতে পারো। খুবই ইজি। আর বেশ কিছু ট্রেন আছে সকাল সকাল, যেরকম ব্ল্যাক ডায়মন্ড আছে, তারপরেও বেশ কিছু ট্রেন আছে যেগুলো বরাকর স্টেশনে থামবে এবং সেখান থেকে তোমরা ইজিলি টোটো বা অটো পেয়ে যাবে মাইথন ড্যাম আসার জন্য। মাইথন ড্যামটি অবস্থিত রয়েছে বরাকর নদীর ওপর, যেটির আয়তন 65 বর্গ কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দামোদর উপত্যকায় এক বন্যা পরিস্থিতি হয়, যার কারণে কলকাতা শহর পুরো দেশ থেকে 10 সপ্তাহ বিচ্ছিন্ন থাকে এবং এই বন্যা নিয়ন্ত্রণের জন্যই প্রধানত এই বাঁধটি নির্মাণ করা হয়। এছাড়াও এর সাথে 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনও করা হয় এখানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। মাইথন নামটি এসেছে কল্যাণেশ্বরী মন্দিরের থেকেই, কারণ কল্যাণেশ্বরী মন্দির মায়ের স্থান। তো হিন্দিতে একে বলা হয় মাই কা থান এবং সেই থেকেই নাম হয়েছে মাইথন ড্যাম। যখন আমি তো আমরা ফাইনালি মাইথন ড্যাম পৌঁছে গেছি। এখন আমরা এসেছি একটা বোটিং সেন্টারে, যেহেতু কচুরি টচুরি খেয়ে এসেছি, তো পেট পুরো ভরা। তো প্রথমে আমরা বোটিং করব। বাবা আর মা আগে গেছে, যদিও বাবা আর মা মনে হয় না বোটিং করবে, অয়নও করবে না, বাকি আমরা সবাই বোটিং করব। তো আমরা যাচ্ছি নিচে, নানতা দিদি পিছনে রয়েছে। সব কথা বলছি গো, শুনে না কথাটা। 500 টাকা ভাড়া।
আইল্যান্ডের সাথে যাবে ও সাইড সাইড টাচ করবে, তারপরে এয়ার কোড আমরা 600 টাকা। ওটাই যদি পুরো পেছন দিক থেকে একটা রাউন্ড দিও তো ওটা আপনার 1100 টাকা। তিনটেই সিঙ্গেল সিঙ্গেল বললাম, ঠিক আছে? তিনটেই যদি তো এখানে বেশ কিছু বোটিং সেন্টার রয়েছে এবং সেখানে স্পিড বোট আর নর্মাল নৌকো দুটোরই অপশন পাবে। তোমাদের লোক সংখ্যা কত এবং তোমরা কোন কোন ডেস্টিনেশনে যেতে চাইছো সেই অনুযায়ী এখানে ট্যারিফ রয়েছে, সেই মতো তোমরা বুক করতে পারো। লাইফ জ্যাকেট অতি অবশ্যই পরে নেবে। এই তো হয়ে গেছে। বসো 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 বসো। তো আমরা এবার লাইফ জ্যাকেট পরে রেডি। আমাদের কি কি স্পট আছে? 3টে স্পট আছে। কি কি স্পট আছে? একটা ছোট পাহাড়, একটা চামচ দ্বীপ আর একটা লক গেট। একটা আছে চামচ দ্বীপ, একটা হচ্ছে লক গেট দেখবো যেটা মাইথন ড্যামের, একটা হচ্ছে ছোট পাহাড়। ওই ছোট পাহাড়টাতে ওখানে আমরা নামবো। বাবা কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে। এই যে এই বুড়োদা দেখা বুড়োদের সেলফি তুলছে। আর ওইখানে মা আর অয়ন বসে আছে। টাটা। ওইটা জলের মাঝে, এটা জলের মাঝে কেন? হ্যাঁ জলের ওগুলো এটা ধরে দেখো। বাবা ধরে থাকবে। তো ওই দিকে হচ্ছে লক গেট, আমরা লক গেটের ওদিকটায় যাব। তারপরে এদিকে চামচ দ্বীপ, স্পুন আইল্যান্ড যেটা, সেখানে যাব। আর মাঝে মাঝে অনেক ছোট ছোট দ্বীপ আছে। এটাই নিয়ে দেখ ছুটি। রোদ আজকে না দিতে পারো। জলের ঠান্ডা ইয়েটা আছে না, সাপ টাপ নেই। কতটা আপনি যাত্রা প্রায় বানাবে নেবে? তুললো তো, দিলাম যে একটাই তুলেছি। আবার কি এখানে একটু দাঁড়িয়ে তুল। না ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। তো এইবারে আমরা যেটা যাচ্ছি লক গেট দেখার পর, সেটা হচ্ছে স্পুন আইল্যান্ড। দেখতে ঠিক চামচের মতো, দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে যে শেপটা দেখা যাচ্ছে ঠিক চামচের মতোই লাগছে, উল্টানো চামচের মতো। সামনে এটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ নিজে থেকে পিছন দিকটা হ্যান্ডেলটার মতো। হ্যাঁ মোটা বন্ধ। দুটো ঘোড়া হয়ে গেল। তুমি এই দ্বীপটাকে আন্দামানের দ্বীপ বলে প্রমাণ করতে পারবে? আন্দামানের দ্বীপ না ছবি তুলে? আন্দামানে চামচ দ্বীপ নেই রেজি। চামচ দ্বীপ না, তুমি এখান থেকে ছবিটা নাও না, সমুদ্র ব্যাস, এই যে জারোয়াদের দ্বীপ। আমরা আন্দামিনা এসেছি। ওদের মাথা ব্যথা করছে। ওই যে বোটগুলো ওখানে দাঁড়িয়েছে। নিচে যেটা আছে না, মানে ছোট্ট মাথা যেটা দেখা যাচ্ছে। না না এই যে ওইটা হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে ঠিকই বলো। ওটা সবুজ দ্বীপ। ওটা ওই দিক দিয়ে ঘুরে আসবে, ওই দিক দিয়ে ঘুরে এসে আবার এদিকে ঢেউটা আসবে। ওই যে আরেকটা আছে। ওই দিক দিয়ে ঘুরে এদিকে আসছে। এটা বড় ইয়ে না ওদের, ওটা আরেকটা জায়গা। এবার সেই ছোট দ্বীপটাতে যাবো যেটাকে নামবো। ওইটাতে যাবে তো এবার? কোনটা? ওই ছোট দ্বীপটাতে যাবে। ছবি তুলে নাও, ছবি তুলে ছবি নাও। তুলে। নেমে 5 মিনিট বসবি, দিয়ে আবার তাহলে ওই দিকে ঘুরাবো। ওই দিক দিয়ে সোজা বেরিয়ে যাবে। কি সুন্দর নৌকাটা ঘুরিয়ে দিলে। নিজে নিজে কেমন ঘুরিয়ে তোমার মুখটা অন্ধকার পড়ছে। হ্যাঁ এবার ঠিক আছে। এবার রেডজি একটা গান করবে। এই রেডজি গান করবে। করো করো। কি গান করবে? এ বাবা, সিঙ্গার স্টেজে উঠে বলছি কি গান করবো রে। করো 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 করো। খেয়া বাইব কতোয়া, এই দেখো তুমি খেয়াই আমার পিতা মাতা, খেয়াই আমার অন্নদাতা, জনম ভরে জেনে গেলাম খেয়াই আমার সংসার। এই দেখো তবু বিধি তোমার কাছে একটি আমার নালিশ আছে রে, এই খেয়া বাইব কতোয়া। বাহ 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 বাহ, দারুন 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 দারুন। এদিকে তাকাও। জ্বালাও ফোয়ারা, জিনসেরি সম্পেন রাও, আগুন হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সরষে ফুল, উড়ুক মাথা ঝিম ঝিম।
লালা লালু যেন তোমার বয়স হয় না 16 আমার 90 লান্ডু जीवन के दिन छोटे कहीं हम भी बड़े दिल वाले আমরা কোটায় চেপেছি ওখানে हमें फुर्सत कहाँ 11:30 নাকি না सोचे जो हम मत वाले সবাইকে নিয়ে এই জায়গাটায় সবাইকে নিয়ে একটা ফটো তুলো। তো আমরা একটা রাউন্ড লক গেট দেন স্পুন আইল্যান্ড চক্কর লাগিয়ে আমরা এসে একটা ছোট দ্বীপ। সবুজ দ্বীপটা অনেকটা দূর, 1.5-2 ঘন্টার ব্যাপার, তো আমরা ওটাকে স্কিপ করলাম কারণ অয়ন আর মা ওই পাড়ে বসে আছে। মা আর অয়ন যেহেতু জলে ভয় পায়, তো মা আরও ওখানে বসে আছে, তো আমরা বেশি টাইম স্পেন্ড করবো না, এখানে একটুখানি থাকবো, দিয়ে একটু ছবি টবি তুলে আমরা আবার ওই নৌকাটা করে ফিরে যাব। ওইদিকে দিদি রেডঝি ফটো তুলছে। অয়ন এটা মিস করলো, কিন্তু কিছু করার নেই। ওফ ওফ লাভলি, ও লাভলি, চলবে চলবে। ওহো, হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে, হয়েছে হয়েছে দিদি, একদম পারফেক্ট। চল আর কি হয়ে গেল, খেল খতম, পয়সা হজম। বোটিং করে ফিরে মনটা কেমন চা চা করে উঠল, আর যেই না মনটা চা চা করে উঠল অমনি চা হাজির। না না, এটা কোনো কাকতালীয় ব্যাপার না, দি ভাই চাটা বানিয়েই এনেছিল বাড়ি থেকে আসার সময়, বেশ আদা এলাচ দিয়ে। আর আমার দি ভাই কিন্তু চা ছাড়াও রান্নাবান্না বেশ ভালোই করে। তো চাটা খেয়ে আমরা সামনের দিকে একটা পিকনিক স্পটে এলাম, এখানে বসে একটু খাওয়া দাওয়া করবো। তো বোটিং সেন্টারের ঠিক অপোজিটে রাস্তা ক্রস করে যেখানে পিকনিক স্পট আছে আমরা সেখানটাতে যাচ্ছি। এখানে বেশ কিছু ছবি টবি তুলবো, একটু বসবো। তো শতরঞ্জি আনা হয়েছে। আমরা যেখানটায় বসছিলাম তার ঠিক সামনেটা এরকম একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, কিন্তু ঢুকতে তো দেবে না, বাট খুব সুন্দর গার্ডেনটা বানানো। দিদির পাপড়ি চাট আমরা বাড়ি থেকে দিদির হাতে বানানো কেক, গোলাপ জামুন এসব তো নিয়ে এসেছিলাম, বাট তাও মনটা কেমন পাপড়ি চাট করছিল। তো ব্যাস, যেই না বলা অমনি খাওয়া। তো আমাদের এবার ভিডিও টিডিও তোলা হলো, ফটো তোলা হলো, এবার আমরা আবার নিচে যাচ্ছি। তারপর ওখান থেকে আমরা কোথায় যাবো এবার? স্পিড বোট। ও আচ্ছা, আবার আমরা এবার স্পিড বোটে যাবো। অয়ন মুখার্জির ভয় কেটেছে, এবার আমরা স্পিড বোটে যাবো। আবার একটা এক্সপিরিয়েন্স। কি ব্যাপার? এটা 10 মিনিট পর চলে আসবে। ছোটোবেলায় জলে একটা দুর্ঘটনা ঘটে এবং সেই থেকে অয়নের একটা ভয় আছে। যদিও আগের দিন আসানসোল আসার সময় জোর করেই ওকে লঞ্চে ওঠানো হয়েছে, মানে আমি জোর করেছিলাম। আর আমার যেহেতু ট্রেন মিস হয়ে যাবে সেই জন্য আমার কথা ভেবে ও যতই ভয় পাক লঞ্চে উঠেছিল। বাট হ্যাঁ, আজকে ও কিন্তু নিজে বলেছে যে আমি স্পিড বোটে উঠবো। তো ও যেহেতু বলেছে, আমরা সবাই চাইলাম যে হ্যাঁ, ওর এই ভয়টা কাটানোটা খুব দরকার এবং
डर के आगे जीत है। তো আমার অয়ন মুখার্জিও দেখো ভয়কে জয় করতে পেরেছে। আর উই আর সো হ্যাপি কি ও ভয় পেলেও ও কিন্তু সাহস করে বসেছিল আর এনজয়ও করেছে, প্রচুর এনজয় করেছে স্পিড বোটে, এবং আমরাও এনজয় করেছি ওর সাথে। সেকেন্ড রাউন্ডের বোটিংয়ের পর যখন ফিরলাম এবং ঘড়ির দিকে তাকালাম তখন বাজছে 2টো। তো মা বাবা বললো চল এবার ফিরে যাওয়া যাক, কারণ আমরা যেখানটায় খাওয়া দাওয়া করব সেই রেস্টুরেন্টটা একটু দূরে। রেস্টুরেন্ট বলা ভুল, ওটা একটা লজ, এবং লজের সাথেই খাওয়া দাওয়ার ছোট্ট একটা রেস্টুরেন্ট টাইপের আছে। তো সেখানেই যাব। তোমাদের ব্লগটার শুরুর দিকে মনে থাকবে কল্যাণেশ্বরী মন্দির থেকে একটু এগিয়ে এসে একটা শিব মন্দির তোমাদের বলছিলাম, ঠিক সেই জায়গাটাতেই ওই লজগুলো আছে, 2-3টে আছে পাশাপাশি। তার মধ্যে একটাতে আমরা খাওয়া দাওয়া করবো। দিদিরা এর আগেও এসে সেখানে খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, মনটা তো একটু খারাপ হচ্ছিল বটে, তবে কোনো ব্যাপার না, আবার একটা প্ল্যান নিশ্চয়ই হবে। হ্যাঁ, তবে সামনে দিদির ছেলের পরীক্ষা, সেসব মিটে গেলে, ভালো ভালো পরীক্ষা হয়ে গেলে মায়ের আশীর্বাদে তারপরে আবার নতুন একটা কোনো প্ল্যান করা যাবে। আর হ্যাঁ, মাইথন এলে তোমরা যদি থাকতে চাও এখানে আশেপাশে লজ তো আছে, এর সামনেই একটা সরকারি লজ আছে, সেগুলোও তোমরা চেক আউট করতে পারো। আর এর থেকেও আশেপাশে বেশ কিছুটা দূরে আরও বেশ কিছু টুরিস্ট স্পট আছে, যেরকম গড়পঞ্চকোট আছে, পুরুলিয়ার আশেপাশে বেশ কিছু পাহাড়ি এরিয়া আছে, সেখানেও তোমরা যেতে পারো। ঘাগরবুড়ি মন্দির আছে, সেখানে ইচ্ছা আছে একবার যাওয়ার। অনেক দিন হলো যাওয়া হয়নি, অয়নও কোনো দিনও দেখেনি। তো সেখানে আবার দুর্গাপুর বা আসানসোল এলে তোমাদের সাথে নিশ্চয়ই সেই মন্দিরও শেয়ার করব। তো চলো আমরা যাই, লজে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ওই আমাদের পিছনে যে মোহামেডানটা বলতেছিল না, মেহমানগুলো ওরা 10 টাকা দিচ্ছে। বুড়ি নিতে, বুড়ি নেয় না কিছুতেই। স্লিপটা আছে তো ভাই? তো আমাদের গাড়িটা এই সাইড থেকে এলো, এখানে এসে এই লজটাতে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে কল্যাণেশ্বরী লজ। তো দিদিরা আগে এখানে খেয়েছে, আগের বারে এসেছিলো যখন 2021-এ। তো এখানে একটু খাওয়া দাওয়া করার প্ল্যান আছে। তো এখানে আরেকটা পাশে লজ আছে, তো আমরা এটাতেই যাব। আর এই সামনে দেখতে পাচ্ছ একটা পাহাড়, এখানেই ওই মন্দিরটা, যেটা আরেকটা মন্দির ভান্ডার বাবা না কি একটা ছিল, শিব মন্দির। তো সেটাতে আমরা যাইনি, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। তোমরা চাইলে এখানে যখন আসবে এখানেও উঠতে পারো, পুজো দিতে পারো। চোখ মুখের অবস্থা খুবই করুণ। তো আমিও যাচ্ছি ভেতরে, ওরা সবাই ভেতরে ঢুকে গেছে। মা আর নামলো না, বাবা নেমেছে। মা বলছে বারবার গাড়ি থেকে নামা ওঠা করতে পারছি না। তো মা বসে আছে আর আমরা সবাই ভেতরে যাচ্ছি। তো লজের রিসেপশনের ঠিক পাশেই একটা বড় হল ঘর, তার ওই সাইডে কিচেন রয়েছে, এবং এই হল ঘরে এরকম 4টে করে চেয়ার সমেত টেবিল পাতা আছে বিয়েবাড়ি স্টাইলে। দিয়েছে একটা লেবু, পেঁয়াজের টুকরো আর বেগুন ভাজা। তো এক এক করে সব খাবার আসতে শুরু করে দিয়েছে। খিদে তো প্রচুর পেয়েছে। নানতা আর বাবা নিয়েছিল রুটি, আর সাথে ওরা নিয়েছিল আলু ফুলকপির তরকারি। ওদেরকেও বেগুন ভাজা আর ঝুরি আলু ভাজা দিয়েছে। ঝুরি আলু ভাজা খেতে কে না ভালোবাসে, আমার তো ডাল আর ঝুরি আলু ভাজা হলেই হয়ে যায়। তো আমরা প্রত্যেকেই মাছ খাচ্ছিলাম, বাট অয়ন নিয়েছিল ডিমের তরকারি। আর এখানে ডালটা যেটা দিয়েছে সেটা কড়াইশুঁটি দিয়ে ডালটা ছিল, আর সাথে ছিল একটা সবজিটা ছিল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। রান্নাবান্না বেশ ভালোই,
এখানে কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলে পাঁপড়, চাটনি, মিষ্টি সব দিচ্ছে। আর খাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো, একদম ঘরোয়া স্টাইলে রান্না। খেয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। দিদিরা আগেও খেয়েছে, তো সেই জন্য গ্যারেন্টির সাথে বলতে পারছি। এখানে থাকা নিয়ে কত কীরকম ট্যারিফগুলো হচ্ছে একটু বলে দিলে ভালো। আচ্ছা, এখানে এসি নন এসি ঠিক। আর নাম্বার আপনাদের এটা তো ঠিক আছে, আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই লজ থেকে কী কী জায়গা ঘুরতে পারবে সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এখানে এলে তোমরা অবশ্যই দেখতে পারো। এখানে তোমরা নাইট স্টে করতে তো পারোই অবশ্যই। এখানে লজের ট্যারিফগুলো তো তোমরা জেনেই নিলে। আর এখানে তোমরা যদি নাইট স্টে নাও করো, বাট খাওয়ার জন্য আই উইল ডেফিনেটলি সাজেস্ট দিস প্লেস। খুবই ঘরোয়া রান্না, তো অবশ্যই তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। হয়ে গেল মাইথন ট্রিপ শেষ। থ্যাংক ইউ। কেমন লাগলো? এবার নেক্সট ট্রিপটা কি হবে বাবা? নেক্সট ট্রিপে হবে ওই কি বলে পঞ্চগড়। গড় পঞ্চগড়, ঠিক আছে, সেটা নান্দার পরীক্ষার পর। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ফ্রম মি অ্যান্ড নয়ন অ্যাজ ওয়েল। টাটা।